আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মেডিসিনে। তো আজকের এই ভিডিওতে সুপ্রেস কার্ডের একটি প্রিভিয়াস কার্ড কোশ্চেন সলভ করব, যেটা আমাদের ব্যাচেরই ছিল, J14-এর সুপ্রেস কার্ড সলভ করব। তো ইনস্ট্রাক্টর হিসেবে আমি রয়েছি আব্দুল আল নোমান। তো চলো শুরু করা যাক। তো এটা ছিল আমাদের ব্যাচের সুপ্রেস কার্ডের কার্ড কোশ্চেন। তো প্রথম কোশ্চেনে ছিল ড্র অ্যান্ড লেভেল দ্য ব্র্যাকিয়াল প্লেক্সাস অফ নার্ভ। তো আমরা প্রথমে 5টা এরকম গোল্লা নিয়ে নেব, 1 2 3 4 5টা, এবং এটাকে মার্কিং করব C5 C6 C7 C8 T1। এরপর আমরা দুইটা Y এবং একটি I আঁকবো ব্যাকা করে। এরপর আমরা 4টা লাইন দেব, 1 2 3 4, এবং মার্ক করব রুট, ট্রাঙ্ক, ডিভিশন অ্যান্ড কর্ডসে। এরপর আমরা এভাবে লং থোরাসিক নার্ভটা এঁকে দিব। তারপর এখান থেকে একটা নার্ভের ব্রাঞ্চ দিব, ডরসাল স্ক্যাপুলার নার্ভ। এখান থেকে সুপ্রাস্ক্যাপুলার এবং নার্ভ টু সাবক্লেভিয়াস দিয়ে দিব, এবং এখানে একটি ক্রস চিহ্ন আঁকবো এবং এখানে ক্রসের হাফ আঁকবো। তারপর এখান থেকে আমরা বেশ কয়েকটি ব্রাঞ্চ উঠাবো, ল্যাটারাল পেক্টোরাল নার্ভ, মিডিয়াল পেক্টোরাল নার্ভ, মিডিয়াল কিউটেনিয়াস নার্ভ অফ আর্ম, মিডিয়াল কিউটেনিয়াস নার্ভ অফ ফোর আর্ম, লোয়ার সাবস্ক্যাপুলার নার্ভ, থোরাকা ডরসাল নার্ভ, আপার সাবস্ক্যাপুলার নার্ভ। এরপর এভাবে এখানে একটা ওয়াই আঁকবো এবং এখান থেকে একটা ব্রাঞ্চ বের করব। এরপর আমরা লেবেলিং করব মারমু দিয়ে, MARMU। এম এ মিডিয়ান নার্ভ, এ তে অ্যাক্সিলারি নার্ভ, আর তে রেডিয়াল নার্ভ, এম তে মাস্কুলোকিউটেনিয়াস নার্ভ, ইউ তে আলনার নার্ভ। হয়ে গেল আমাদের ব্র্যাকিয়াল প্লেক্সাস ড্র করা। এটা একটি খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন, আশা করা যায় তোমাদের টাইমেও এটা দিতে পারে। দ্বিতীয় কোশ্চেন হলো এক্সপ্লেইন অ্যানাটোমিক্যালি দ্য কজ অ্যান্ড ক্লিনিক্যাল ডিফর্মিটি অফ আর্পস পালসি। তো আর্পস পালসি বোঝার জন্য আমাদের প্রথম বুঝতে হবে আর্পস পয়েন্ট কি জিনিস। তো এই যে জায়গাটা দেখছো, এটা হলো আর্পস পয়েন্ট, এবং ব্র্যাকিয়াল প্লেক্সাসের এই জায়গাটা বলা হয় আর্পস পয়েন্ট। তো এটা কি? আমরা জানি যে ব্র্যাকিয়াল প্লেক্সাসের 3টে ট্রাঙ্ক থাকে, এই যে আপার ট্রাঙ্ক, মিডল ট্রাঙ্ক, লোয়ার ট্রাঙ্ক। তো এই আপার ট্রাঙ্কের যে রিজনে 6টা নার্ভ মিলিত হয়, সেই জায়গাটাকে বলা হচ্ছে আর্পস পয়েন্ট। তো কি কি নার্ভ আছে দেখো, C5 এবং C6 যে নার্ভ রুট, এবং সেখান থেকে অ্যারাইজ করছে সুপ্রাস্ক্যাপুলার এবং নার্ভ টু সাবক্লেভিয়াস, এবং সেখান থেকে 2টা ডিভিশন গেছে, অ্যান্টেরিয়র ডিভিশন এবং পোস্টেরিয়র ডিভিশন। তো এই পয়েন্টকে বলা হচ্ছে আর্পস পয়েন্ট। এই যে এই চিত্রতে আর একটু সিম্পলিফাই করা হয়েছে, যে 2টা নার্ভ রুট C5 এবং C6, সেখান থেকে সুপ্রাস্ক্যাপুলার, নার্ভ টু সাবক্লেভিয়াস এবং অ্যান্টেরিয়র ডিভিশন এবং পোস্টেরিয়র ডিভিশন, এটাকে বলা হচ্ছে আর্পস পয়েন্ট। এরপর আর্পস পালসে কি, অর্থাৎ এই জায়গায় যদি আমাদের কোনো কারণে যদি ইনজুরি হয়, তাহলে আমাদের এই আর্পস পালসিতে দেখা যাবে, বা যে ক্লিনিক্যাল কন্ডিশন দেখা যায় আর্পস পয়েন্টে ইনজুরি হওয়ার কারণে, তাকে বলা হচ্ছে আর্পস পালসি। তো কি কি কারণ হতে পারে আমরা জানি। এই আর্পস পয়েন্ট বা এই পয়েন্টটা থাকে মূলত আমাদের নেক এবং শোল্ডার রিজিয়নে। ফলে এই জায়গায় যদি কোনো কম্প্রেশন বা ইনজুরি তৈরি হয়, তাহলে এই আর্পস পালসিটি তৈরি হয়। তো কি কি কজ আছে বার্থ ইনজুরির ক্ষেত্রে, অর্থাৎ বেবি যখন ডেলিভারি হবে, তখন এই বার্থ ইনজুরিটা যদি হয়, তাহলে এই আর্পস পয়েন্টে কম্প্রেশন হয়, ফলে আর্পস পালসি দেখা যেতে পারে। অথবা এমন হইতে পারে তুমি যদি উপর থেকে পড়ে যাও এবং শোল্ডারের উপর যদি আঘাত পাও, তাহলে সেই ক্ষেত্রে এই আর্পস পয়েন্টে যদি ইনজুরি হয়, তাহলে এই আর্পস পালসি হইতে পারে। তার একটা কারণ কি, ফল অন দ্য শোল্ডার। আর একটা কারণ হইতে পারে, ধরো তোমার এই শোল্ডার রিজন যদি অবশ করতে হয়, তাহলে অ্যানেস্থেশিয়া দেওয়া লাগে। তো এই অ্যানেস্থেশিয়া যদি ভুল প্রয়োগ হয়, তাহলে এই আর্পস পালসিটা হইতে পারে। কি কি নার্ভ রুট ইনভলভ থাকে, C5 এবং C6 নার্ভ রুট এখানে ইনভলভ থাকে। কি কি মাসেল প্যারালাইসিস হয়, আমাদের এই যে C5 এবং C6 নার্ভ রুট যে জায়গাতে ইনারভেশন দিবে, ঠিক সেই জায়গাগুলো ইনভলভ হবে। তো মেইনলি আমাদের শোল্ডার রিজন এবং আমাদের যে আর্ম রিজন আছে, এর অ্যান্টেরিয়র গ্রুপ, এই জায়গাগুলোতে মেইনলি বেশি প্রবলেম হয়। তো শোল্ডারে এই যে ডেলটয়েড মাসেল, বাইসেপস ব্রাকাই মাসেল, ব্রাকিওরেডিয়ালিস মাসেল, সুপ্রাস্পাইনাটাস, ইনফ্রাস্পাইনাটাস, সুপাইনেটর, এগুলোতে মূলত প্যারালাইসিস হয়ে থাকে। এরপর আসো পরেরটুকু বলেছে যে আমাদের যে ক্লিনিক্যাল ডিফর্মিটি কি আছে, কজ জেনেছি, ক্লিনিক্যাল ডিফর্মিটি কি। তো ডিফর্মিটি জানার জন্য আমাদের পুলিশম্যানস টিপ হ্যান্ড সম্পর্কে জানা থাকা প্রয়োজন। তো দেখো, এটা একটা পুলিশ ইন্সপেক্টর, সে ঘুষ নিচ্ছে, এর হাতটা কিন্তু ঝুলছে এবং দেহের দিকে ঘোরানো, অর্থাৎ মিডিয়ালি রোটেটেড, এবং যে ফোরামটা দেখা যাচ্ছে এটা কিন্তু প্রোনেশন অবস্থায় রয়েছে।
তো এটা যদি আমাদের মাথায় থাকে তাহলে আমরা আর্টস পালসের ডিফর্মিটিটা আমরা বলতে পারবো বা ডিসএবিলিটিও বলতে পারবো। তো ডিফর্মিটিতে কি, আর্মটা মূলত হ্যাং বাই দ্য সাইড অ্যান্ড অ্যাডাক্টেড অবস্থায় থাকে, অর্থাৎ দেহের সাথে লেগে আছে এবং মিডিয়ালি রোটেটেড থাকে, এই যে মিডিয়ালি রোটেটেড। এবং ফোর আর্মটা কি থাকে, এটা এক্সটেন্ডেড অবস্থায় থাকে, নট ফ্লেক্সড, এটা এক্সটেন্ডেড অবস্থায় থাকবে এবং প্রোনেশন অবস্থায় থাকবে। তাহলে ডিফর্মিটি আমরা জেনে গেলাম। তাহলে ডিসএবিলিটি কি হবে, অর্থাৎ এই কাজগুলো সে করতে পারবে না, অর্থাৎ সে অ্যাডাকশন করতে পারবে না, এই যে অ্যাডাকশন করতে পারবে না, মিডিয়ালি রোটেটেড অবস্থায় আছে অর্থাৎ ল্যাটারাল রোটেশন করতে পারবে না, ফোরাম এক্সটেন্ডেড অবস্থায় রয়েছে অর্থাৎ সে ফ্লেকশন করতে পারবে না, এবং ফোরাম প্রোনেটেড অবস্থায় আছে অর্থাৎ সে সুপাইনেশন করতে পারবে না। আরো দুইটা ডিসএবিলিটি দেখা যায়, একটা হলো বাইসেপস এবং সুপাইনেটর জার্কটা লস হয়। এই বাইসেপস এবং সুপাইনেটর জার্ক কি, আমাদের এই যে হাতের এখানে মূলত বাইসেপস যে টেন্ডন আছে, এই টেন্ডনের উপর যদি তুমি একটি হ্যামার দিয়ে যদি হিট করো তাহলে আমাদের এই বাইসেপস ব্রাকাইটা কন্ট্রাক্ট করবে অর্থাৎ হাতটা ফ্লেক্স হয়। ঠিক একইভাবে সুপাইনেটর মাসেলেরও টেন্ডনে তুমি যদি এমন হ্যামার দিয়ে আঘাত করো তাহলে সেখানে একটা জার্ক দেখা যায়। এই জার্ক দুটো মূলত লস থাকে। এবং আমাদের যে ডেল্টয়েড মাসেলে যেহেতু ইনারভেশন দিচ্ছিল, যে C5 এবং C6 রুট ছিল সেটা ডেল্টয়েড মাসেলকে সাপ্লাই দিচ্ছিল, তো ডেল্টয়েড মাসেলের লোয়ার পার্টে আমাদের সেন্সেশন লস থাকবে। এবার মেনশন দ্য ক্লিনিক্যাল সিগনিফিকেন্স অফ কিউবিটাল ফসা। তো আমরা কিউবিটাল ফসা জানি তাই না, যে আর্ম এবং ফোর আর্মের মাঝে যে একটা ফসা দেখা যায় অ্যান্টেরিয়র অ্যাসপেক্টে, সেটা হলো কিউবিটাল ফসা। তো এর বেশ কিছু ক্লিনিক্যাল সিগনিফিকেন্স আছে। তো প্রথম ক্লিনিক্যাল সিগনিফিকেন্স কি, যে এই কিউবিটাল ফসায় থাকে মিডিয়ান কিউবিটাল ভেইন। এই ভেইন খুবই ইম্পর্টেন্ট, কারণ এখান থেকে আমরা ব্লাড স্যাম্পল কালেক্ট করি। তোমরা জীবনে যদি কখনো ব্লাড ডোনেট করে থাকো বা প্যাথোলজিক্যাল ডায়াগনোসিস করার ক্ষেত্রে যদি ব্লাড দিয়ে থাকো তাহলে তোমাদের এই মিডিয়ান কিউবিটাল ভেইন থেকে মূলত ব্লাড স্যাম্পল কালেক্ট করা হয়। এবং আমাদের যে ইন্ট্রাভেনাস ইনজেকশন বা নর্মাল স্লাইন ইনফিউশন, এগুলো সবই এই মিডিয়ান কিউবিটাল ভেইনে দেওয়া হয়, যেটা কিউবিটাল ফসার একটি গুরুত্বপূর্ণ কন্টেন্টস। এবং এখানে আছে ব্লাড প্রেশার মাপার ক্ষেত্রে কি করা হয়, যে ব্রাকিয়াল আর্টারি আছে একে অস্কালটেট করা হয় এই এলবোতে। আর এখানে কি আমাদের থাকে হিউমেরাস এবং নিচে থেকে আলনা এবং রেডিয়াস। তো হিউমেরাসে দুইটা কন্ডাইল থাকে এখানে, যদি এই দুইটা কন্ডাইলের মধ্যে যদি ফ্র্যাকচার হয় তাহলে তুমি এই ফ্র্যাকচারটা ডিল করতে সুবিধা হয় যদি তোমার কিউবিটাল ফসার নলেজটা থাকে। তো এই তিনটা ছাড়া আরো বেশ কিছু ক্লিনিক্যাল সিগনিফিকেন্স আছে, বাট এইগুলোই বেশি ইম্পর্টেন্ট। এরপর ড্র অ্যান্ড লেভেল দ্য আর্টেরিয়াল অ্যানাস্টোমোসিস অ্যারাউন্ড দ্য এলবো। তো এইটা ড্র আমি ঠিক করে দিচ্ছি না, বাট তোমাদের দেখিয়ে দিচ্ছি কিভাবে ড্র করতে হবে। তো আমরা জানি যে আমাদের হাত থেকে যে অ্যাক্সিলারি আর্টারিটা আসে, সেই অ্যাক্সিলারি আর্টারির কন্টিনিউশন হচ্ছে ব্রাকিয়াল আর্টারি, এবং ব্রাকিয়াল আর্টারির টার্মিনাল যে দুইটা ব্রাঞ্চ দেয় সেটা হলো রেডিয়াল আর্টারি এবং আলনার আর্টারি। তো তোমরা করবা কি, একটা ব্রাকিয়াল আর্টারি রাখবা, একে দুই পাশে দুইটা টার্মিনাল ব্রাঞ্চ দিয়ে দিবা, একটাকে মার্ক করবা রেডিয়াল আর্টারি, অপরটিকে মার্ক করবা আলনার আর্টারি। এই যে ব্রাকিয়াল আর্টারি ছিল, এই ব্রাকিয়াল আর্টারি থেকে একটা আর্টারি বের করবা, করে এই ঘুরিয়ে এই নিচের দিকে আনবা, যেহেতু ঘোরানো হচ্ছে এটা হচ্ছে প্রোফান্ডা ব্রাকিয়াল আর্টারি। এবং এটা যখন নিচের দিকে ডিসেন্ড করবে তখন এটা দুইটা ভাগে ভাগ হবে, একটা হলো অ্যান্টেরিয়র ডিসেন্ডিং ব্রাঞ্চ, অপরটি হলো পোস্টেরিয়র ডিসেন্ডিং ব্রাঞ্চ। এই অ্যান্টেরিয়র ডিসেন্ডিং ব্রাঞ্চ নিচে যখন নামবে তখন রেডিয়াল রিকারেন্ট আর্টারি হিসেবে নামবে, এবং এটা যখন নিচের দিকে নামবে তখন ইন্টারস্টিয়াস রিকারেন্ট আর্টারি হিসেবে নামবে। তো রেডিয়াল রিকারেন্ট কি জানি বলা হচ্ছে, দেখো এটা রেডিয়াল আর্টারির সাথে মিশছে, এটাকে ইন্টারস্টিয়াস রিকারেন্ট আর্টারি কেন বলা হচ্ছে, এটা এজ এ কমন ইন্টারস্টিয়াস আর্টারিতে এসে জয়েন করে। তো এরপরে এখানে একটা ভি এঁকে দিবা, ভি এঁকে দেওয়ার পর এখান থেকে দুইটা ব্রাঞ্চ টানবা, এখান থেকে তুমি আনবা অ্যান্টেরিয়র ইন্টারস্টিয়াস আর্টারি এবং আরেকটা আনবা পোস্টেরিয়র ইন্টারস্টিয়াস আর্টারি। দেখো বাইরের দিকে যেগুলো আছে সেগুলো অ্যান্টেরিয়র, এটা বাইরের দিকে আছে, এটাও বাইরের দিকে আছে, সেগুলো সব অ্যান্টেরিয়র। তাহলে এই পর্যন্ত আমাদের আঁকা শেষ। এবার এই যে আমাদের ব্রাকিয়াল আর্টারি ছিল এবং আলনার আর্টারি ছিল, এই দুইটাকে কানেক্ট করে দেবো, অর্থাৎ এখানে একটা কোণ বা ডি এঁকে দিবা, এ একটা ডি, এ একটা ডি, দুইটা ডি এঁকে দিলে এবার উপরেরটা দিবা সুপিরিয়র আলনার কোল্যাটারাল আর্টারি এবং নিচেরটাকে দিবা ইনফিরিয়র আলনার কোল্যাটারাল আর্টারি। এরপর সুপিরিয়র আলনার কোল্যাটারাল আর্টারি দেখো ভিতরের দিকে আছে, এজন্য আমরা পোস্টেরিয়র আলনার রিকারেন্ট আর্টারি দিব, এবং এটা যেহেতু বাইরের দিকে আছে সেহেতু অ্যান্টেরিয়র আলনার রিকারেন্ট আর্টারি, এবং যেহেতু আলনাতে গিয়ে শেষ হচ্ছে এজন্য এইগুলো আলনার রিকারেন্ট আর্টারি। তো এইভাবে সহজেই তুমি এলবো জয়েন্টের
অ্যারাউন্ডে যে আর্টেরিয়াল অ্যানাস্টোমোসিস আছে সেটা তুমি আঁকতে পারবে। আরো ভালো হয় যদি তুমি এখানে এইগুলো আঁকার পর এখানে একটা সুন্দর করে যদি একটি বোনস এঁকে দাও। এরপর হাউ ভেনাস ড্রেনেজ অফ দ্য আপার লিম্ব ইজ ক্যারিড আউট। তো আমাদের আপার লিম্বে কিভাবে ভেনাস ড্রেনেজ হয়, তো এখানে খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন হলো এই যে ভেনাস ড্রেনেজ কিভাবে হয় এবং আরেকটা আছে আর্টেরিয়াল সাপ্লাই কিভাবে হয়। তো আর্টেরিয়াল সাপ্লাই তোমরা দেখে নিও, আমি ভেনাস ড্রেনেজটা তোমাদের দেখিয়ে দিই। তো হাতের যে ডরসাল অ্যাসপেক্ট আছে, নিচের দিকে যে পামের ডরসাল অ্যাসপেক্টে আমাদের ডরসাল ভেনাস আর্চ থাকে। এই ডরসাল ভেনাস আর্চের এটা হলো ল্যাটারাল এন্ড, এটা হলো মিডিয়াল এন্ড। তো মিডিয়াল এন্ড থেকে ওটি হলো ব্যাজিলিক ভেইন এবং ল্যাটারাল এন্ড থেকে ওটা সেফালিক ভেইন। এই দুইটি এন্ড দেখো আমাদের যে মিডিয়ান কিউবিটাল ভেইন আছে এখানে গিয়ে মূলত মিলিত হয়। তো যে ব্যাজিলিক ভেইন আছে এই ব্যাজিলিক ভেইনটা ব্র্যাকেল আর্টারি ভেনা কমিটেন্টস হিসেবে উপরের দিকে ওঠে এবং অ্যাক্সিলারি ভেইনে ড্রেন করে। এবং এদিকে যে সেফালিক ভেইন ছিল এই সেফালিক ভেইনও ক্লাভিপেক্টোরাল ফাসা বা পেক্টোরালিস মেজর একে ফায়ার্স করে এটা অ্যাক্সিলারি ভেইনে ড্রেন করে। অ্যাক্সিলারি ভেইন পরবর্তীতে সাবক্লেভিয়ান ভেইনে রূপান্তরিত হয় এবং সাবক্লেভিয়ান ভেইনের সাথে ইন্টারনাল জুগুলার ভেইন মিলে তৈরি করে আসছে ব্র্যাকিওসেফালিক ভেইন। এভাবে রাইট থেকে একটা আসে, লেফট থেকে আরেকটা আসে। এই লেফট এন্ড রাইট ব্র্যাকিওসেফালিক ভেইন মিলে তৈরি করে সুপিরিয়র ভেনা কেভা। আর আমরা জানি সুপিরিয়র ভেনা কেভা কোথায় ওপেন করে? রাইট এট্রিয়ামে। তো এই গেল সুপারফিশিয়াল ভেইন কিভাবে ড্রেন করে। আরেকটা আছে যে পামার অ্যাসপেক্টে, এই যে পামার অ্যাসপেক্ট আছে এই পামার অ্যাসপেক্টে এই যে ভেনটা দেখা যাচ্ছে এটা হলো মিডিয়ান ভেন অফ দ্য ফোরআর্ম। এটা ডাইরেক্টলি মিডিয়ান কিউবিটাল ভেনে ড্রেন করে এবং এভাবে সে ব্যাজিলিক ভেন বা সেফালিক ভেন হয়, অ্যাক্সিলারি ভেন, সাবক্লেভিয়ান ভেন, ব্র্যাকিওসেফালিক ভেন হয়, সুপিরিয়র ভেনা কেভা হয়ে রাইট এট্রিয়ামে প্রবেশ করে। এরপর হচ্ছে ডিপ ভেইন। ডিপ ভেইন খুবই সহজ, ডিপ ভেইন অফ দ্য ফোরআর্ম, ডিপ ভেইন অফ দ্য আর্ম। পরবর্তীতে ব্যাজিলিক ভেইনে ড্রেন করে, এই ব্যাজিলিক ভেইন থেকে সেটা পরবর্তীতে অ্যাক্সিলারি ভেইনে চলে যায়। এইভাবে মূলত আমাদের আপার লিম্বে ভেনাস ড্রেনেজ হয়ে থাকে। এরপর হাউ অ্যান্ড হোয়ার রেডিয়াল পালস ইজ ফেল্ড। তো তোমার যে হাত আছে সেটা অ্যানাটমিক্যাল পজিশনে ধরে রিস্টের ঠিক সামনের দিকে তুমি কল্পনা করো। আমাদের প্রথম প্রশ্ন, কোথায় রেডিয়াল পালস পাওয়া যায়? তো রেডিয়াল পালস পাওয়া যায় রেডিয়াল সাইড অফ দ্য রিস্ট, রিস্টের রেডিয়াল সাইডে বা অ্যান্টেরিয়র অ্যাসপেক্টে, এবং ডিস্টাল এন্ড অফ দ্য রেডিয়াস। রেডিয়াসে এটা হলো প্রক্সিমাল এন্ড এবং এটা হলো ডিস্টাল এন্ড। তো ডিস্টাল এন্ডের অ্যান্টেরিয়র সারফেসে আমরা মূলত পাবো এবং যার মিডিয়ালি কি থাকবে এই দেখো এখানে দেখা যাচ্ছে এইটা হলো রেডিয়াল আর্টারি, এটা হচ্ছে মিডিয়াল সাইড, এটা হচ্ছে ল্যাটারাল সাইড। মিডিয়ালি রয়েছে দেখো এটা হলো ফ্লেক্সর কার্ভি রেডিয়ালিস, এই ফ্লেক্সর কার্ভি রেডিয়ালিসের টেন্ডন হলো এটা এবং এখানে থাকে ব্র্যাকিও রেডিয়ালিস মাসেল, এটা ল্যাটারালি থাকে, এটা হলো ব্র্যাকিও রেডিয়ালিস মাসেলের টেন্ডন। পরের প্রশ্ন হলো হাউ রেডিয়াল পালস ইজ ফেল্ড। রেডিয়াল পালস ফেল্ড করা হয় মূলত তিনটে ফিঙ্গার ইউজ করা হয়, ইন্ডেক্স ফিঙ্গার, মিডিল ফিঙ্গার এবং রিং ফিঙ্গার। তো ইন্ডেক্স ফিঙ্গার দিয়ে আমরা মূলত ব্যাক ফ্লোটাকে প্রিভেন্ট করি, মিডিল ফিঙ্গার দিয়ে পালস কাউন্ট করি এবং রিং ফিঙ্গার দিয়ে রেডিয়াল আর্টারিটাকে ফিক্স করি। এখানে লক্ষণীয় বিষয় হলো এই যে থাম্ব আছে এই থাম্ব কিন্তু রেডিয়াল পালস কাউন্টের সময় ইউজ করা হয় না। কারণ কি? কারণ থাম্বের নিজস্ব আর্টেরিয়াল পালস রয়েছে। তো যখন একটা আর্টেরিয়াল পালস আমরা মেজার করছি তখন যদি আরেকটা আর্টেরিয়াল পালস থাকে তো সেক্ষেত্রে পালস মেজারমেন্টে ভুল হয়, এই কারণে আমরা থাম্ব ইউজ করি না। এরপর একটা ক্লিনিক্যাল কোশ্চেন দেওয়া রয়েছে যে ধরো তুমি ডাক্তার হয়ে গেছো, তোমার কাছে 40 বছর একটা মহিলা আসলো, তো তার কমপ্লেন কি? পেইন লাইক পিনস অ্যান্ড নিডল অ্যালং দ্য থাম্ব, ইন্ডেক্স ফিঙ্গার, মিডিল অ্যান্ড রিং ফিঙ্গার। তো রোগী এসে তোমাকে হাত দিয়ে বলবে যে ডাক্তার সাহেব আমার এই 3টা আঙুলে মনে হয় যে কেউ সুচ ফুটাচ্ছে বা কেউ পিন ঢুকাচ্ছে, এমন ব্যথা অনুভূত হয়, কিন্তু আমার যে ছোট আঙুলটা আছে বা লিটল ফিঙ্গারটা আছে এটাতে তেমন অনুভূতি হয় না। এবং সে আরো বলবে তুমি যখন হাত দিয়ে ট্যাপ করবা দেখবা যে তোমার থিনার মাসেলগুলো ওয়েস্টিং আছে। তোমার কাজ হলো তোমার একটা ডায়াগনোসিস করা যে হোয়াট ইজ দ্য মোস্ট প্রবাবল ক্লিনিক্যাল কন্ডিশন। তো তোমার মাথায় যদি আমাদের থাম্বের যদি নার্ভ ইনারভেশনটা মাথায় থাকে তাহলে তুমি খুব সহজেই বলতে পারবা যে এটা কি হইতে পারে। তো দেখো আমাদের যে মিডিয়ান নার্ভ আছে এই মিডিয়ান নার্ভ কিন্তু আমাদের থাম্ব এটা কিন্তু পামার এক্সপেক্ট। তো মিডিয়ান নার্ভ মূলত আমাদের যে থাম্ব, ইন্ডেক্স ফিঙ্গার, মিডিল ফিঙ্গার এবং রিং ফিঙ্গার হাফ অংশ কিন্তু সেন্সেশন দিয়ে থাকে এবং আলনার নার্ভ রিং ফিঙ্গারের বাকি হাফ এবং লিটল ফিঙ্গারটা দিয়ে থাকে। তাহলে তোমার এই সেন্সেশন যদি মাথায় থাকে তাহলে তোমার মাথায় আসবে যে না তাহলে মিডিয়ান নার্ভে কোনো প্রবলেম হয়েছে। তো মিডিয়ান নার্ভে প্রবলেম হইতে গেলে আমাদের একটা সিনড্রোম আছে কার্পাল টানেল সিনড্রোম।
এই কার্পাল টানেল সিনড্রোমে মূলত এই আছে মিডিয়ান নার্ভটা ইনজুরি হয় বা কম্প্রেস হয়। তাহলে আমরা বলে দিতে পারি যে প্রবাবল ক্লিনিক্যাল কন্ডিশনটা কি কার্পাল টানেল সিনড্রোম। এরপর বলছে হোয়াট আর দ্য ইটিওলজিক্যাল ফ্যাক্টরস অফ দিস টাইপ অফ ক্লিনিক্যাল প্রবলেম, কি কারণ হইতে পারে যার কারণে কার্পাল টানেল সিনড্রোমটা হইতে পারে। তো বেশ কিছু কারণ আছে, তার মধ্যে টেনোসাইনোভাইটিস অফ দ্য ফ্লেক্সর অফ দ্য টেন্ডনস। তো আমরা হাত যখন ফ্লেক্স করি তখন মূলত কি হয়, এই যে আমাদের মাসেল আছে, এই মাসেলের যে টেন্ডনগুলো আছে এই টেন্ডনগুলো মূলত কন্ট্রাক্ট করে আমাদের হাতগুলোকে। তো এই টেন্ডনে যদি ইনফ্লামেশন হয় তাহলে তোমার এই কার্পাল টানেল সিনড্রোমটা দেখা যাইতে পারে। অথবা মিক্সিডিমা নামে এক ধরনের হরমোনাল প্রবলেম আছে, সেটা হইতে পারে। অথবা প্রেগনেন্সিতে যদি ফ্লুইড রিটেনশন থাকে তাহলে সেক্ষেত্রে হইতে পারে। অথবা আমাদের এখানে তো লুনেট বোন থাকে, এই লুনেট বোন যদি ফ্র্যাকচার বা ডিসলোকেশন হয় তাহলে সেক্ষেত্রে হইতে পারে। অথবা তোমার এই যে রিস্ট আছে, এই রিস্টে যদি অস্টিও আর্থ্রাইটিস হয় তাহলে এই কার্পাল টানেল সিনড্রোমটা ডেভেলপ করতে পারে। এর পরের কোশ্চেন হলো এক্সপ্লেইন দিস ক্লিনিক্যাল কন্ডিশন অ্যানাটমিক্যালি। তো তোমাকে এসে তো সেই হিস্টোরি দিল বা বললো যে আমার এই সমস্যা হয়, এখন তুমি আরো শিওর হবা কিভাবে যে এটা আসলে কার্পাল টানেল সিনড্রোম কিনা। তো তুমি রোগীর যখন থাম দেখবা তখন দেখবা থামটা এপ লাইক ডিফর্মিটি দেখা যাবে, অর্থাৎ বানরের যে থাম আছে ঠিক সেমন দেখা যাবে। এবং রোগীকে তুমি যদি থাম্বের অপোজিশন করতে বলো তাহলে সে অপোজিশন মুভমেন্ট দেখাইতে পারবে না। এবং বেশ কিছু সেন্সরি চেঞ্জেস থাকবে, যে এই যে ল্যাটারাল অ্যাসপেক্টে যে 3টে ফিঙ্গার আছে 1 2 3 এবং এই যে হাফ ফিঙ্গার, এই জায়গায় তুমি যদি কটন দিয়ে তুমি যদি সেন্সেশন দেওয়ার চেষ্টা করো তাহলে দেখবা সে এখানে সেন্সেশন পাবে না। এবং বেশ কিছু ভ্যাসোমোটর চেঞ্জ হয়, অর্থাৎ এই জায়গাটা দেখবা তুমি ওয়ার্মার এবং ড্রায়ার হয়ে রয়েছে। এবং ট্রপিক চেঞ্জ হয়ে কি হয়ে থাকে, ট্রপিক চেঞ্জের ক্ষেত্রে ড্রাই এবং স্কেলি স্কিন, তুমি দেখে বলতে পারবা যে না ঠিক আছে এই স্কিনে সমস্যা আছে। তো এইগুলো ক্লিনিক্যাল কন্ডিশন দেখে আমরা বলতে পারবো যে না এটা কার্পাল টানেল সিনড্রোম। এরপর পরের কোশ্চেন ছিল রাইট ডাউন দ্য বাউন্ডারিজ এন্ড কন্টেন্টস অফ দ্য এক্সিলা। তো চলো আমরা বাউন্ডারিজটা দেখে আসি। তো এই চিত্রটা তোমার মাথার ভিতরে যদি থাকে তাহলে বাউন্ডারিজ বোঝা একদমই সহজ। এটা ছিল অ্যান্টেরিয়র ওয়াল, এটা হলো মিডিয়াল ওয়াল, এটা হলো পোস্টেরিয়র ওয়াল, এটা হলো ল্যাটারাল ওয়াল। তো অ্যান্টেরিয়র ওয়ালে কি রয়েছে, এ দেখো সামনের দিকে, তোমার নিজের দেহের কথাই চিন্তা করো, দেখো সামনের দিকে এটা কি পেক্টোরালিস মেজর মাসল অ্যান্টেরিয়র ওয়াল ফর্ম করবে। এবং পেক্টোরালিস মেজরের পরেই তুমি একটা ফাঁসা পাবা যাকে বলা হয় ক্লাভিপেক্টোরাল ফাঁসা। এই ফাঁসাটা মূলত কভার করে থাকে পেক্টোরালিস মাইনর এবং সাবক্লেভিয়াস মাসলকে। হ্যাঁ, তাহলে অ্যান্টেরিয়র ওয়াল আমাদের এইগুলো গেল। এরপর পোস্টেরিয়র ওয়ালে কি থাকবে, আমাদের যে টেরিস মেজর মাসল দেখা যাচ্ছে এবং সাথে থাকবে ল্যাটিসিমাস ডোরসি, এবং স্ক্যাপুলার থাকবে আমাদের সাব স্ক্যাপুলারিস মাসেল। তো এটা মূলত পোস্টেরিয়র ওয়াল ফর্ম করলো। এরপর আসো মিডিয়াল ওয়াল। মিডিয়াল ওয়ালে কি থাকে, আমাদের রিপস থাকে, তাহলে আপার 4 রিপস 4 রিপস পর্যন্ত আমরা এক্সিলাকে কাউন্ট করব। এবং এই 4 রিপসের মাঝখানে আপার 4 রিপসের মাঝখানে যে ইন্টারকোস্টাল মাসল থাকবে এগুলো মিডিয়াল ওয়াল ফর্ম করে। এবং সেই সাথে থাকে সেরাটাস অ্যান্টেরিয়র মাসল। হ্যাঁ, আপার পার্ট অফ দ্য সেরাটাস অ্যান্টেরিয়র মাসল। এরপর ল্যাটারাল ওয়ালে কি বাউন্ডারিজ আছে, ল্যাটারাল ওয়ালে দেখো ল্যাটারালের দিকে তুমি ইমাজিন করো তোমার হাতটা যদি এভাবে ঝুলিয়ে দাও তাহলে দেখবা হিউমেরাস অংশ পাচ্ছ, তাহলে শ্যাফট অফ দ্য হিউমেরাস পাবা। এবং বাইসেপিটাল গ্রুপের ভিতর তুমি কি পাচ্ছ, যে কোরাকো ব্র্যাকিয়ালিস এবং শর্ট হেড অফ দ্য বাইসেপস ব্রাকাই। এবার হচ্ছে অ্যাপেক্স। অ্যাপেক্স বুঝতে গেলে আমাদের যে এই চিত্রটা বোঝা লাগবে, দেখো এটা হলো অ্যাপেক্স অফ দ্য এক্সিলা। এক্সিলার অ্যাপেক্সে থাকে এই যে অ্যান্টেরিয়র, এটা হচ্ছে অ্যান্টেরিয়রলি, এটা হলো মিডিয়ালি এবং এটা হলো পোস্টেরিয়রলি। তো অ্যান্টেরিয়রলি দেখো এই যে ক্লাভিকুলার পোস্টেরিয়র বর্ডার, পোস্টেরিয়রলি রয়েছে সুপিরিয়র বর্ডার অফ দ্য স্ক্যাপুলা, এবং মিডিয়ালি রয়েছে এই যে এটা হলো ইনার বর্ডার, এটা হলো আউটার বর্ডার। তাহলে মিডিয়ালি রয়েছে আউটার বর্ডার অফ দ্য ফার্স্ট রিব। এবং বেস বা ফ্লোর কে ফর্ম করে, এটা ফর্ম করে এক্সিলারি ফাসা। এবার কন্টেন্টস অফ দ্য এক্সিলা। এক্সিলার কন্টেন্ট খুবই সহজ, শুধু মনে রাখবা যে এক্সিলার কথাটা। হ্যাঁ, তো axillary artery and its branches, axillary vein and its tributaries, axillary lymph nodes and lymph vessels, axillary fat and areolar tissue। দেখো axillary দিয়ে 4টা। এবং মনে রাখবো ভেইন আর্টারি নার্ভ থাকবে, যে ভেন পড়ছিল না, যে ভেইন আছে আর্টারি আছে। এবং দেখো নার্ভের ক্ষেত্রে কি কি আছে, যে ইনফ্রাক্লাভিকুলার পার্ট অফ দ্য ব্র্যাকিয়াল প্লেক্সাস, তো এটা একটা নার্ভ। এরপর থাকে লং থোরাসিক নার্ভ এবং ইন্টারকোস্টাল ব্র্যাকিয়াল নার্ভ। আর থাকে কি একটা ভেইন থাকে, সেটা হচ্ছে টার্মিনাল পার্ট অফ দ্য সেফালিক ভেইন। তাহলে 4টা এক্সিলারি, 2টা নার্ভ এবং একটা সেফালিক ভেইন, এটা মনে রাখলে মোটামুটি হয়ে যাচ্ছে।
এরপর নেম দ্য ড্রেইনিং লিম্ফ নোডস অফ দ্য ফিমেল ব্রেস্ট। তো ফিমেল ব্রেস্টের জাস্ট এটা 1 মার্কে আসছিল, শুধু লিম্ফ নোডসগুলো নামগুলো লিখে দিলেই মোটামুটি হচ্ছে। তো আমাদের কি কি আছে, ব্রড হেডিং এ রয়েছে অ্যাক্সিলারি লিম্ফ নোডস, ইন্টারনাল মেমোরি লিম্ফ নোডস, পোস্টেরিয়র ইন্টারকোস্টাল লিম্ফ নোডস, সুপ্রাক্লাভিকুলার লিম্ফ নোডস এবং ডেল্টোপেক্টোরাল লিম্ফ নোডস বলা যায়। তো এই অ্যাক্সিলারি লিম্ফ নোডসে বেশ কিছু গ্রুপ দিয়ে দিতে পারো, যে অ্যাপিক্যাল আছে, সেন্ট্রাল আছে, ল্যাটারাল আছে, অ্যান্টেরিয়র গ্রুপ আছে, পোস্টেরিয়র গ্রুপ আছে। তো জাস্ট এই নামগুলো লিখে দিলে 1 মার্ক পেয়ে যাবা। হাউ সুপারফিশিয়াল অ্যান্ড ডিপ পামার আর্টারিয়াল আর্চ ইজ ফর্মড, এর পরের কোশ্চেন। এটা খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, স্যারদের খুবই ফেভারিট কোশ্চেন। পামার আর্টারিয়াল আর্চ, এটা ভাইবা বা রিটেনের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। তো পামার আর্চ কি জিনিস, যে ব্রাঞ্চেস অফ দ্য টার্মিনাল পার্ট অফ দ্য আলনার অ্যান্ড রেডিয়াল আর্টারি ইউনাইট অ্যান্ড ফর্ম অ্যানাস্টোমোটিক চ্যানেল কল্ড দ্য সুপারফিশিয়াল অ্যান্ড ডিপ পামার আর্চ। তো মূলত আমাদের যে হাত আছে, এই হাতের মিডিয়ালি থাকে কি আলনা এবং ল্যাটারালি থাকে কি আছে রেডিয়াস। ব্র্যাকিয়াল আর্টারির 2টা টার্মিনাল ব্রাঞ্চ হলো আলনার আর্টারি এবং রেডিয়াল আর্টারি। তাহলে এই টার্মিনাল ব্রাঞ্চ আবার কি করে, এই দুটোর একে অপরের মধ্যে অ্যানাস্টোমোটিক একটা নেটওয়ার্ক ফর্ম করে, যেটাকে বলা হচ্ছে পামার আর্চ। এই যে আলনার আর্টারি আসলো, এই আলনার আর্টারিটা ঠিক এইভাবে এসে রেডিয়াল আর্টারির সাথে এভাবে মিশে গেল। আবার এই পাশে মনে করো রেডিয়াল আর্টারি আসলো, এইভাবে এসে আলনার আর্টারিতে অ্যানাস্টোমোস করলো। তো এইভাবে মূলত পামার আর্চটা তৈরি হয়। এটা 2 প্রকার, এটা হলো সুপারফিশিয়াল পামার আর্চ এবং হচ্ছে ডিপ পামার আর্চ। তো সুপারফিশিয়াল পামার আর্চ কি জিনিস, এই যে ডাইরেক্ট কন্টিনিউশন অফ দ্য আলনার আর্টারি, এই যে এই আলনার আর্টারি এই যে ডাইরেক্ট কন্টিনিউশন আসলো, এটা হলো সুপারফিশিয়াল পামার আর্চ। আর রেডিয়াল আর্টারি যে ডাইরেক্ট কন্টিনিউশন আসলো, এটা হলো ডিপ পামার আর্চ। তো বইয়ে আরো বেশ কিছু ব্রাঞ্চ আছে, তো ফর্মেশন মূলত এইটাই, যে আলনার আর্টারি ডাইরেক্ট কন্টিনিউশন যেটা হবে সেটা হচ্ছে সুপারফিশিয়াল পামার আর্চ, রেডিয়াল আর্টারি ডাইরেক্ট কন্টিনিউশন হবে ডিপ পামার আর্চ। এরপরও যদি তুমি একটু ভালো লিখতে চাও তাহলে এর কিছু ব্রাঞ্চগুলো দিয়ে দিতে পারো। এরপর হচ্ছে ড্র অ্যান্ড লেভেল দ্য ডার্মাটোম অফ দ্য আপার লিম অফ দ্য বোথ অ্যাসপেক্ট। তো এটা একটি খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন এবং কার্ডে হরমেশাই এই প্রশ্নটা দিয়েই থাকে। এটার জন্য আমি স্লাইড প্রস্তুত করিনি, তোমরা যদি চাও তাহলে আমি কমেন্টে একটা ভিডিও লিঙ্ক দিয়ে দিব। আশা করি তোমরা ওই ভিডিও দেখে খুব সহজেই ডার্মাটোম আঁকা শিখে যাবে। এর পরের কোশ্চেন হলো নেম দ্য মাসেল অফ দ্য আর্ম উইথ দেয়ার ইনারভেশন। তো আমরা জানি আর্মের 2 ধরনের মাসেল গ্রুপ থাকে, একটা হচ্ছে অ্যান্টেরিয়র কম্পার্টমেন্ট, অপরটি হলো পোস্টেরিয়র কম্পার্টমেন্ট। তো অ্যান্টেরিয়র কম্পার্টমেন্টে মূলত 3টে মাসেল থাকে, যে বাইসেপস ব্রাকাই, ক্লোয়াকা ব্রাকিলিস এবং ব্রাকিয়ালিস মাসেল। তো অ্যান্টেরিয়র কম্পার্টমেন্টের মেইন যে নার্ভ সাপ্লাই দেয় সেটা হলো মাস্কুলোকিউটিনাস নার্ভ। তাহলে 3টে মাসেলেই তুমি মাস্কুলোকিউটিনাস নার্ভ দিয়ে দিবা। পরে এই বিট্রে করে মূলত ব্রাকিয়ালিস, এই ব্রাকিয়ালিস রেডিয়াল নার্ভের কিছু অংশ নেয়। আর পোস্টেরিয়র কম্পার্টমেন্টে কি হয়, ট্রাইসেপস ব্রাকাই আছে পোস্টেরিয়র কম্পার্টমেন্টের মাসেল, এবং পোস্টেরিয়র কম্পার্টমেন্টের যে নার্ভ দিয়ে থাকে, মেইন নার্ভ থাকে রেডিয়াল নার্ভ। এটা হলো তাহলে ট্রাইসেপস ব্রাকাই ইনারভেশন দেবে রেডিয়াল নার্ভ দ্বারা। এর বলছে ইফ এ ফ্র্যাকচার অকার এট দ্য সাইড অফ দ্য সার্জিক্যাল নেক অফ দ্য হিউমারাস হোয়াট উইল ইট হ্যাপেন। তো এই যে আমাদের হিউমারাস আছে, এই হিউমারাসের সার্জিক্যাল নেকে রিলেশনে থাকে মূলত অ্যাক্সিলারি নার্ভ। তোমার যখন বোন ফ্র্যাকচার হবে, সে কি একা ফ্র্যাকচার হবে না, সে একা ফ্র্যাকচার তো হবেই, সাথে তার রিলেশনে যে সব স্ট্রাকচার আছে তাকেও ড্যামেজ করবে। তো সার্জিক্যাল নেকের রিলেশনে থাকে অ্যাক্সিলারি নার্ভ, এই অ্যাক্সিলারি নার্ভটা তখন ড্যামেজ হবে। এই অ্যাক্সিলারি নার্ভ মূলত আমাদের ডেল্টয়েড মাসেলে সাপ্লাই দিয়ে থাকে। তাহলে অ্যাক্সিলারি নার্ভে যদি ড্যামেজ হয় তাহলে প্যারালাইসিস হবে ডেল্টয়েড মাসেল, এবং ডেল্টয়েড মাসেল কি করে, আমাদের সে অ্যাবডাকশন করে 15 থেকে 19 ডিগ্রি পরিমাণ অ্যাবডাকশন করে থাকে আমাদের এই ডেল্টয়েড মাসেল। তাহলে রোগী তোমার কাছে এই অ্যাবডাকশন বা শোল্ডারের অ্যাবডাকশন এই মুভমেন্টটা দেখাইতে পারবে না। এরপর কি হয়, আমাদের যে শোল্ডারের যে কন্ট্রোল আছে, আল্লাহ কি সুন্দর আমাদের একটা শোল্ডারের একটা রাউন্ড শেপ দিয়েছে, তো এই রাউন্ড শেপটা থাকে না। তখন কি হয়, হিউমারাসের যে গ্রেটার যে টিউবারকল আছে, এই টিউবারকলটা বেশি প্রমিনেন্ট হয়ে যায়, ফলে এই রাউন্ডের শেপটা থাকে না। এবং আমাদের যে অ্যাক্সিলারি নার্ভ, যেহেতু ডেল্টয়েড মাসেল সাপ্লাই দিছিল, তাহলে অ্যাক্সিলারি নার্ভ যদি ড্যামেজ হয় তাহলে ডেল্টয়েড মাসেল প্যারালাইসিস হবে। ফলে কি হবে, এই ডেল্টয়েড মাসেলের লোয়ার হাফে গিয়ে তুমি সেন্সেশন পাবা না। তুমি যদি এখানে কটন দিয়ে টাচ করো তাহলে সে বুঝতেই পারবে না যে এখানে টাচ দেওয়া হচ্ছে। তো এরপর আসে ইফ এ টিনেজ গার্ল কাট হার সেলফ ডিপ অ্যাট দ্য লোয়ার এন্ড অফ দ্য অ্যান্টেরিয়র অ্যাসপেক্ট অফ হার ফোর আর্ম এজ এ সুইসাইডাল অ্যাটেম্পট, হোয়াট স্ট্রাকচার উড বি কাট। তো একটা টিনেজ গার্ল যদি সুইসাইড করে তাহলে কি কি স্ট্রাকচার কাটবে। তো তার জন্য আমাদের মাথায় একটা জিনিস থাকা উচিত, যে আমাদের রিস্টের সামনে মূলত কি কি স্ট্রাকচার গুলো থাকে। তো দেখো প্রথমে আছে রেডিয়াল আর্টারি, তারপর আছে ফ্লেক্সোর কার্পি রেডিয়ালিসের টেন্ডন, তারপর আছে মিডিয়ান নার্ভ,
তারপর হচ্ছে পামারিস লঙ্গাস, তারপর হচ্ছে দেখো ফ্লেক্সর ডিজিটাম সুপারফিশিয়ালিস, তারপর আলনার আর্টারি, আলনার নার্ভ এবং হচ্ছে ফ্লেক্সর কার্পি আলনারিস। সেই গার্ডটা দুইটা কাজ করতে পারে, একটা হচ্ছে ল্যাটারাল টু মিডিয়ালি কাটতে পারে অথবা সে মিডিয়াল টু ল্যাটারাল কাটতে পারে। ল্যাটারাল টু মিডিয়ালের দিকে যাবে তাহলে কি কি স্ট্রাকচার সে কাটবে? প্রথমে কাটবে হচ্ছে রেডিয়াল আর্টারি, তারপর কাটবে ফ্লেক্সর কার্পি রেডিয়ালিস যে টেন্ডন, তারপর কাটবে পামারিস লঙ্গাসের টেন্ডন, তারপর কাটবে ফ্লেক্সর ডিজিটাম সুপারফিশিয়ালের টেন্ডন এবং মিডিয়ান নার্ভও কেটে ফেলবে। আর যদি মিডিয়াল টু ল্যাটারাল যায় তাহলে কি কি কাটবে? সে ফ্লেক্সর কাটবে, আলনারিস কাটবে, আলনার নার্ভ কাটবে এবং আলনার আর্টারি কাটবে। তো এই চিত্রটা মাথায় রাখা খুবই প্রয়োজন। এটা শুধু রিটেনের জন্য না, এটা ডিসেকশনও খুবই ধরে থাকে। তো এরপরে প্রশ্ন হলো নেম দ্য মাসেল রেসপন্সিবল ফর প্রোনেশন অ্যান্ড সুপাইনেশন উইথ দেয়ার ইনারভেশন। তো আমরা জানি সুপাইনেশন এবং প্রোনেশন যে মুভমেন্ট আছে এটা মূলত ফোর আর্মে হয়ে থাকে। তো সুপাইনেশনের জন্য দেখো সুপাইনেটর মাসেল, প্রোনেশনের জন্য প্রোনেটর মাসেল, এবং আরেকটা মাসেল কাজ করে সেটা হচ্ছে বাইসেপস ব্রাকাই, এবং প্রোনেশনের জন্য প্রোনেটর টেরিস এবং প্রোনেটর কোয়াড্রেটাস মাসেল দায়ী। এবং বাইসেপস ব্রাকাই আমরা জানি ফোর আর্মের অ্যান্টেরিয়র কম্পার্টমেন্টের মাসেল, সো মাসকুলোকিউটিনিয়াস নার্ভ সাপ্লাই দেবে। সুপাইনেটর যেহেতু ফোর আর্মের পোস্টেরিয়র কম্পার্টমেন্টের মাসেল, সো পোস্টেরিয়র ইন্টারশিয়াস নার্ভ দিবে, এবং প্রোনেটর টেরিস দিবে মিডিয়ান নার্ভ, এবং প্রোনেটর কোয়াড্রেটাস দিবে অ্যান্টেরিয়র ইন্টারশিয়াস নার্ভ। এবার পামার অ্যাপোনেউরিস কি? দিস ইজ দ্য থিক এন্ড ডিপ ফাসা অফ দ্য সেন্ট্রাল পার্ট অফ দ্য পাম। এই যে এটা হচ্ছে পামার অ্যাপোনেউরিস, এটা মূলত এই যে পামের ডিপ ফাসা। এবার অ্যানাটমিক্যাল স্ন্যাপ বক্স। তো অ্যানাটমিক্যাল স্ন্যাপ বক্স কি? আমাদের এই যে থাম যখন ফুললি এক্সটেন্ডেড অবস্থায় থাকে তখন রেডিয়াল সাইডে একটা ট্রায়াঙ্গুলার ডিপ্রেশন দেখা যায়, এটাকে বলা হচ্ছে অ্যানাটমিক্যাল স্ন্যাপ বক্স। তো চলো এর বাউন্ডারিটা দেখে আসি। তো এটা হচ্ছে ল্যাটারাল সাইড, এটা হচ্ছে মিডিয়াল সাইড। দেখো ল্যাটারাল কে তৈরি করছে? ল্যাটারাল এটা বলছে কি জন্য? কারণ এটা হচ্ছে থামের দিক এবং এটা হচ্ছে লিটল ফিঙ্গারের দিক। তো লিটল ফিঙ্গারের দিক মূলত মিডিয়াল সাইড হয়ে থাকে এবং থামের দিকটা ল্যাটারাল সাইড হয়ে থাকে। এটা হলো টেন্ডন অফ অ্যাবডাক্টর পলিসিস লঙ্গাস এবং টেন্ডন অফ এক্সটেন্সর পলিসিস ব্রেভিস, এবং টেন্ডন অফ এক্সটেন্সর পলিসিস লঙ্গাস হলো মিডিয়াল ওয়াল তৈরি করে। রুফ কি তৈরি করে? দেখো এর উপর থাকে স্কিন এবং ফাসা। আর সে ফ্লোর কে তৈরি করে? যেহেতু এখানে বোনস থাকে তাহলে কি থাকবে? এই যে এখানে আসে রেডিয়াস, তাহলে রেডিয়াসের স্টোরের প্রসেস পাবা, এখানে স্ক্যাফয়েড এবং ট্রাপিজিয়াম বোন পাবা, এবং আমাদের যে মেটাকার্পাল আছে এই মেটাকার্পালের বেস পাবা, ফার্স্ট মেটাকার্পালের। এবার সব কন্টেন্টস কি কি আছে? এখানে মূলত রেডিয়াল আর্টারি থাকে, তাই এখানে মাঝে মধ্যে রেডিয়াল পালসও মূলত পাওয়া যায়, এবং প্রক্সিমাল পার্ট অফ দ্য ফার্স্ট ডরসাল মেটাকার্পাল আর্টারি। তো ক্লিনিক্যাল সিগনিফিকেন্স কি? দ্য পালসেশন অফ দ্য রেডিয়াল আর্টারি ক্যান বি ফেল্ট ইন দিস অ্যানাটমিক্যাল স্ন্যাপ বক্স। বলছিলাম না যে অ্যানাটমিক্যাল স্ন্যাপ বক্সে মূলত রেডিয়াল আর্টারির পালস ফেল্ট করা যায়। এবং এখানে যদি টেন্ডারনেস দেখা যায় তাহলে কি বুঝবা? যে এর নিচে যেহেতু স্ক্যাফয়েড বোনটা ছিল তার মানে স্ক্যাফয়েড বোনটা ফ্র্যাকচার হয়েছে। এবং এখানে আবার ইন্টারভেনাস ইনজেকশনে দেওয়া হয়, কারণ এখানে এই যে সেফালিক ভেনটা থাকে, এই সেফালিক ভেনে তুমি ইন্টারভেনাস ইনজেকশন দিতে পারো। তো এখানে রেডিয়াল নার্ভের কিউটেনিয়াস এবং সুপারফিশিয়াল বেশ কিছু ব্রাঞ্চ থাকে, যেটা এই যে টেন্ডন আছে এক্সটেন্সর পলিসিস লঙ্গাস, দেখো এটাকে ক্রস করে গিয়েছে, ফলে এটা রোল ওভার হতে পারে, অর্থাৎ এখানে কম্প্রেশনের সৃষ্টি হতে পারে। তো এগুলো সবই ক্লিনিক্যাল সিগনিফিকেন্স। এরপর হচ্ছে লুম্ব্রিকালস মাসেল। Lubricans muscle গুলো কি? These are the four small muscle that takes originate from the tendon of the flexor digitorum profundus, their number from the lateral to medial side. এই যে এটা হলো আমাদের টেন্ডন অফ ফ্লেক্সর ডিজিটরাম প্রোফান্ডাস, এবং এটা ল্যাটারাল থেকে মিডিয়ালের দিকে আমরা নাম্বারিংটা করে থাকি। এই দেখো সবচেয়ে ল্যাটারালি আমরা ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, এভাবে চারটা লুম্ব্রিকালস মাসেল থাকে। তাহলে অরিজিন আমরা তো বুঝতেই পারছি, অরিজিন কোথা থেকে নেবে? এই যে ফ্লেক্সর ডিজিটরাম যে প্রোফান্ডাস আছে এর যে টেন্ডনগুলো বের হয়েছে এই টেন্ডনের মাছ থেকে বের হচ্ছে। দেখো এখানে থাকে মূলত আমাদের থাম, এখানে ইন্ডেক্স ফিঙ্গার, মিডিল ফিঙ্গার, রিং ফিঙ্গার আর আছে লিটল ফিঙ্গার। ওকে, তো আমাদের এই যে ফার্স্ট যে লুম্ব্রিকাল এটা অ্যারাইজ করে ইন্ডেক্স ফিঙ্গারের জন্য যেই টেন্ডন থাকে, এবং সেকেন্ড যে লুম্ব্রিকালস আছে এটা অ্যাজ এ মিডিল ফিঙ্গারের জন্য যে টেন্ডন আছে সেখান থেকে অ্যারাইজ করে। থার্ড যে লুম্ব্রিকালস আছে এটা অ্যাজ এ রিং ফিঙ্গার এবং মিডিল ফিঙ্গারের জন্য যে টেন্ডন আছে এই দুটার মাঝখান থেকে আসে, এবং ফোর্থ যে লুম্ব্রিকালস আছে এটা আসে রিং ফিঙ্গার এবং লিটল ফিঙ্গারের জন্য যে টেন্ডন আছে এখান থেকে অ্যারাইজ করে। এরপর ইনসারশন মূলত দিয়ে থাকবে মেটাকার্পোফ্যালাঞ্জিয়াল জয়েন্টে। ফার্স্টটা দিবে সেকেন্ডটা দিবে থার্ডটা দিবে ফোর্থ এবং ফোর্থটা দিবে ফিফথ যে
কার্পোফ্যালাঞ্জিয়াল জয়েন্ট আছে, এখানে তারা ইনসারশন দিবে। এর নার্ভ সাপ্লাই খুবই সহজ। ফার্স্ট এবং সেকেন্ড যে লুম্ব্রিকালস আছে এটা মিডিয়ান নার্ভ দিবে, যেটা আছে C8 এবং T1। থার্ড এবং ফোর্থ যে লুম্ব্রিকালস আছে এটা হবে আলনার নার্ভ দ্বারা, যেটা হচ্ছে ডিপ ব্রাঞ্চ অফ দ্য আলনার নার্ভ, সেটা হচ্ছে C8 এবং T1। এটার অ্যাকশন কি হইতে পারে, যে যখন এই লুম্ব্রিকাল মাসেলগুলো ফ্লেক্স করে তখন কি হয়, মেটাকার্পোফ্যালাঞ্জিয়াল জয়েন্টটাও ফ্লেক্স করে এবং এটা এক্সটেন্ড করতে সাহায্য করে আমাদের যে ইন্টারফ্যালাঞ্জিয়াল জয়েন্ট আছে এই জয়েন্টগুলোকে এক্সটেন্ড করতে সাহায্য করে। তো থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও। তো এটা ছিল আমাদের J14 কার্ডের একটি ক্লাস। তো যদি ভালো রেজাল্ট করতে চাও বা আরো ভালো প্রিপারেশন নিতে চাও, এই ভিডিওর পাশাপাশি তোমাকে অবশ্যই বোর্ড পড়তে হবে এবং যে কোশ্চেনগুলো সলভ করিয়েছি এগুলো বারবার প্র্যাকটিস করে যেতে হবে, তাহলে তুমি ভালো কিছু একটা করতে পারো। তো ভিডিওটি তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দাও। তো এই ক্লাসের স্লাইড এবং প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেতে জয়েন করো আমাদের টেলিগ্রাম গ্রুপে, ডিসক্রিপশনে লিংক দেওয়া থাকলো। তো আজকের মতো এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।